Any graduate is technically eligible to become a medical representative. Medical representative এর বেসিক জবটা হচ্ছে তার যেটা ব্র্যান্ড সেই ব্র্যান্ডটা ডক্টরের ব্রেনে রেজিস্টার করে দেওয়া, যাতে ইন অ্যাবসেন্স অফ দ্য মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যখন কোনো পেশেন্ট আসবে সেই ব্র্যান্ডটা যাতে প্রেসক্রিপশনে পরিণত হয়। আচ্ছা, এই যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, এটা তো আমরা আমাদের বহু বন্ধুবান্ধব রয়েছে এবং বহু ছাত্রছাত্রী ভবিষ্যতে হতে চায়, তো এইটা হতে গেলে শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন? দেখুন, একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হতে গেলে শিক্ষাগত যোগ্যতা যেটা প্রয়োজন আজকের দিনে সেটা হচ্ছে তাকে গ্র্যাজুয়েট বা স্নাতক হতে হবে। আচ্ছা, এবং তার স্নাতকতাটা যে কোনো স্ট্রিমে হলেই চলবে, সে বিএসসি, বিএ, বিকম, বিফার্ম, বিবিএ, ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং, এনি গ্র্যাজুয়েট ইজ টেকনিক্যালি এলিজিবল টু বিকাম আ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। আমরা যেটা শুনতাম বা ভাবতাম যে সায়েন্সেই তাকে গ্র্যাজুয়েশন করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। দেখুন, আপনি যেটা শুনেছেন সেটা কিন্তু খুব ঠিক। সেটা 80-র দশকে ছিল, আর্লি 90sেও ছিল। তখন যখন একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ডক্টরের চেম্বারে যেতেন, ডক্টর তাকে বসাতেন, বসিয়ে অনেক বিজ্ঞান আলোচনা হতো। তখন নলেজ অফ সায়েন্স ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। সময়ের সঙ্গে সঙ্গে কোম্পানিরা স্পেশালাইজ ডিভিশন করা শুরু করে দেয়। ধরুন 90-এর দশকে অ্যালেম্বিকের একটাই ডিভিশন ছিল, আজকে অ্যালেম্বিকের 21খানা ডিভিশন, কার্ডিওভাস্কুলার, নিউরো, অর্থো, পেন ম্যানেজমেন্ট, ডিফারেন্ট ডিভিশন। তাহলে আগে যেখানে একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কাজ করতেন, এখন সেখানে 21 জন কাজ করছেন। তার ফলে জবের অপরচুনিটিও যেমন বাড়লো, তেমনি ডক্টরের চেম্বারে ভিড়টাও বাড়লো। সো ডক্টর এখন আগে যাকে 2.5 থেকে 3 মিনিট টাইম দিত, এখন টাইম দেন 30 সেকেন্ড থেকে 90 সেকেন্ডস। তাহলে এই সময়ের মধ্যে একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে সায়েন্স আলোচনা করার স্কোপটা কমে গেছে। সায়েন্স যদি বোঝাতে হয় তার জন্য ওদের কাছে ট্যাব আছে, ট্যাব ওটাকে টেকনিক্যালি বুঝিয়ে দেবে। সো মেডিকেল রিপ্রেজেন্টেটিভের বেসিক জবটা হচ্ছে তার যেটা ব্র্যান্ড সেই ব্র্যান্ডটা ডক্টরের ব্রেনে রেজিস্টার করে দেওয়া, যাতে ইন অ্যাবসেন্স অফ দ্য মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যখন কোনো পেশেন্ট আসবে সেই ব্র্যান্ডটা যাতে প্রেসক্রিপশনে পরিণত হয়। আচ্ছা, তার ফলে এখন কমিউনিকেশনটার উপর বেশি জোর দেওয়া হচ্ছে। তার ফলে ইফ ইউ আর গুড ইন কমিউনিকেশন ফ্রম এনি স্ট্রিম, তাহলে ইউ আর ফিট ক্যান্ডিডেট ফর দ্য প্রফেশন। ওকে, whereas if you have many knowledge of pharmacy or physiology, কিন্তু সেটা আপনি সবলীলভাবে প্রকাশ করতে পারছেন না, সেই নলেজের ভ্যালুয়েশন থাকবে না। তার মানে আপনি বলছেন যে প্রকাশটা খুব জরুরি বা ভালো গুড কমিউনিকেশন স্কিল। তাহলে আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে এই যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ একজন থাকেন, তার এক্স্যাক্টলি জব, মানে তিনি যদি সেই জবটা পান, তার কাজটা কি? মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজটা কি জানার আগে আমি একটু শেয়ার করতে চাইবো আমাদের দর্শকদের সঙ্গে যে এই প্রফেশনটা কেন আছে। এক্স্যাক্টলি, হ্যাঁ বলুন। সেটা যদি আমরা আগে জানি যে প্রফেশনটা কেন আছে, তাহলে তারপরে তো জবটা আসবে। আচ্ছা, সায়েন্স অ্যান্ড টেকনোলজি কি স্ট্যাটিক, না ক্রমশ তার উন্নতি হতে চলেছে? এগোচ্ছে। এবারে ধরুন একজন ডক্টর যিনি মেডিকেল কলেজ বা এনআরএস থেকে পাশ করে বেরিয়েছেন, আমি তর্কের খাতিরে ধরছি, তখন উনি যেটা শিখে বেরিয়েছেন লেটেস্ট অ্যান্টিবায়োটিক পেনিসিলিন, ওকে, 25 কি 30 বছর আগে, আমি তর্কের খাতিরে বলছি। তিনি যদি আজও পেনিসিলিন প্রেসক্রাইব করেন তাহলে তো আর চলবে না, এর মধ্যে অনেক অ্যান্টিবায়োটিক চলে এসছে। তাহলে এই রিসার্চগুলো কারা করে? ফার্মাসিউটিক্যাল কোম্পানি। নতুন নতুন যে ওষুধ আসছে সেই ওষুধগুলো ডাক্তারবাবুর সঙ্গে শেয়ার করার জন্য মেডিকেল রিপ্রেজেন্টেটিভের প্রয়োজনীয়তাটা অসীম। আচ্ছা, কারণ একজন সফল ডক্টর তিনি কিন্তু বেশিরভাগ সময়টা রুগীর জন্য দেন। ওপিডি করছেন, নার্সিংহোমে যাচ্ছেন, পেশেন্টের বাড়িতে যাচ্ছেন, তার পড়াশোনা করার সময় কম। তারই মধ্যে তিনি হয়তো সিএমই অ্যাটেন্ড করছেন, ডক্টরস মিটিং অ্যাটেন্ড করছেন, কিন্তু যেখানটা তার আটকে গেল, যে একটুখানি হয়তো ডাউট রয়ে গেল, সেইটাই মেডিকেল রিপ্রেজেন্টেটিভের রোল, ডক্টরকে বোঝানো। সো যেহেতু সায়েন্স অ্যান্ড টেকনোলজি এগিয়ে চলেছে, নতুন নতুন ওষুধ আবিষ্কার হচ্ছে, সেই আপডেট অফ ইনফরমেশনটা দেওয়ার জন্য এই প্রফেশনটা আছে। এবং এই প্রফেশনটা রিসেশন ফ্রি।
কোভিডের সময় যেখানে বহু লোকের দুর্ভাগ্যের জন্য চাকরি গেছে, ফার্মাসিউটিক্যালে কিন্তু আমাদের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, এরিয়া ম্যানেজার, জোনাল ম্যানেজারদের রোজ বেরোতে হয়েছে সমাজের স্বার্থে, পেশেন্টের স্বার্থে। এবং এই প্রফেশনের অনেকে কিন্তু তারা মানে সাকাম টু মানে ডেথও হয়েছে, জীবন দিয়েছেন তারা। তার ফলে এই প্রফেশনটা একটা নোবেল প্রফেশন, যেটা ছিল, আছে, থাকবে। নাও আই কাম টু দ্য রিয়েল কোয়েশ্চেন, যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজটা কি এক্স্যাক্টলি। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ডক্টরের কাছে যান তার কোম্পানির মেডিসিনটা নিয়ে। এবারে একজন ডক্টর তাকে হয়তো 80 থেকে 120-150টা ওষুধ সম্বন্ধে জানতে লাগে একটা প্রেসক্রিপশন করার জন্য, কিংবা একটা রুগী দেখার জন্য তার এই নলেজটা লাগছে। কোনো হিউম্যান বিংয়ের 150টা মলিকিউলের 100% সবসময় মাথায় রাখাটা অসম্ভব। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যখন যাচ্ছেন, ধরুন একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভের 12টা মেডিসিন আছে, এই 12টা মেডিসিনের ওপরে তার কোম্পানি তাকে এত ট্রেনিং দিয়েছে যে এই 12টা মেডিসিনের সম্বন্ধে ডক্টর যদি কোনো কোয়ারিজ করেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সেটা ডক্টরবাবুকে বলবেন এবং সেই কোয়ারিটা সলভ করে দেবেন। জেনারেল যে কোয়েশ্চেনগুলো আসে সেগুলো হচ্ছে, একটা মেডিসিনের ডোজ কি, ডোজেজ কি, ইন্ডিকেশন কি, কন্ট্রাইন্ডিকেশন কি, এফেক্ট কি, সাইড এফেক্ট কি। একটু যদি বুঝিয়ে বলি, ডোজ মানে হচ্ছে ওষুধটা আমি কত মিলিগ্রাম দেব। ধরুন প্যারাসিটামল 500 মিলিগ্রাম 3 times a day for 7 days, তাহলে প্যারাসিটামল 500 মিলিগ্রামটা হচ্ছে ডোজ, 3 times a day for 7 days এটা হচ্ছে ডোজেজ। 2 চামচে খাবেন 1 মাস, খাবার আগে আর খাবার পরে, ডোজেজ। তাহলে ডোজ, ডোজেজ। ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন, কি হলে আমি দেব, এটা কি ব্লাড প্রেশার বাড়লে দেব না ব্লাড প্রেশার কমলে দেব, ভমিটিং হলে দেব নাকি পেন হলে দেব, তাহলে ইন্ডিকেশন। কন্ট্রাইন্ডিকেশন মানে কিসে দেব না। ধরুন একটা মেডিসিন প্রেশার কমিয়ে দেয়, তাহলে আমি অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু এই মেডিসিনটার প্রেগনেন্সিতে কোনো ট্রায়াল নেই, তার ফলে এটা প্রেগনেন্ট লেডির ক্ষেত্রে কন্ট্রাইন্ডিকেটেড। অথবা একটা ধরুন প্রেশারের ওষুধ একজনকে খেয়ে যেতে হবে, সেই পেশেন্টের হয়তো কিডনি ডিসফাংশন আছে, আর এই যে মেডিসিনটা, এটার মেটাবলিজমটা যে হয় সাইড এফেক্টে, এক্সক্রিশনে অনেক সময় লাগে, যাতে কিডনির ওপর চাপ পড়ে বেশি। তার ফলে যদি ডক্টর দেখেন কোনো পেশেন্ট যারা কিডনি ডিসঅর্ডার আছে, তাহলে কিন্তু এই পেশেন্ট ওই ওষুধটা কন্ট্রাইন্ডিকেটেড। আচ্ছা, প্রেশারটা যেমন কমাবে তেমনি কিডনির হয়তো চাপটা বাড়িয়ে দেবে। তাহলে ডোজ গেল, ডোজেজ গেল, ইন্ডিকেশন গেল, কন্ট্রাইন্ডিকেশন গেল, এফেক্ট, সাইড এফেক্ট। খেলে কি এফেক্ট হবে, নাক দিয়ে জল পড়ছে, নাক দিয়ে জল পড়াটা বন্ধ হয়ে যাবে, এফেক্ট। সাইড এফেক্ট কি আছে, ড্রাউজিনেস। তার ফলে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ শেয়ার করলেন যে স্যার এই সেট্রিজিনটা কিন্তু ড্রাউজিনেস হবে, আপনার পেশেন্টের নাক দিয়ে জল পড়া যেমন কমে যাবে তেমনি একটু ড্রাউজিনেস হবে। তার ফলে আমরা অ্যাডভাইস করি আপনি প্রেসক্রিপশনটা বেড টাইমে করুন। ওকে, তাহলে ড্রাউজিনেসটা তাকে ঘুমে পরিণত করবে, পরের দিন পেশেন্ট ঝরঝরে উঠবে। আর স্যার একটু খেয়াল রাখবেন, আপনার কোনো পেশেন্ট যদি ড্রাইভ করে কিংবা হেভি মেশিনারি আন্ডারে কাজ করে, তাকে দেবেন না, কারণ ড্রাইভিংয়ের সময় যদি ড্রাউজিনেস আসে তখন একটা যে ডেঞ্জারাস কিছু হতে পারে। তাহলে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের রোলটা আপনি দেখুন, উনি কিন্তু ডক্টরকে এই যে খুঁটিনাটিগুলো বলে দিচ্ছেন, তার ফলে উনি একজন ডক্টরের বন্ধু। তার মানে আপনার কথা শুনে যেটা বুঝতে পারছি যে কোনো প্রফেশন সম্পর্কে না আমাদের অ্যাওয়ারনেসটা খুব কম। আমাদের এই সাধারণ সমাজে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মানে যারা এই জবটা করেন না, তারা মনে করেন যে ওষুধ বিক্রি করাটাই এদের কাজ। কিন্তু আপনার কথোপকথনের মাধ্যমে আমি বুঝতে পারছি যে এই মানুষগুলো কিন্তু চিকিৎসাতে এবং চিকিৎসা ব্যবস্থাতে তথা ডাক্তারের এই যে পুরো রোগীকে সারানোর যে প্রক্রিয়া সেখানে সাহায্য করেন। একদম। তাহলে এখানে একজন রোগীকে সারিয়ে তোলাতে ডাক্তার কিংবা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের মতো একজন এমআরএরও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একদম।
দেখুন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কিন্তু ওষুধ বিক্রি করে না, এটা হচ্ছে সায়েন্টিফিক প্রমোশন। আমরা ডক্টরের কাছে গিয়ে কোন ওষুধের কি এফেক্ট, কি সাইড এফেক্ট, কি ইন্ডিকেশন, কি কন্ট্রাইন্ডিকেশন, সেটা শেয়ার করছি। আচ্ছা, ডক্টর তার জাজমেন্ট অ্যাপ্লাই করে সেটাকে ইউজ করবেন, তিনি ঠিক করবেন যে এটা আমার পেশেন্টকে দেওয়া উচিত কি উচিত না। হ্যাঁ।